মুম্বাইকে ফেলে এসে ৩৬৬ কিলোমিটার দূর ঔরঙ্গাবাদে আজকে আমরা চলে এসেছি। এই ইতিহাসের শহরের কিছু বিশেষ বিশেষ স্থান আপনাদের সবার সাথে ঘুরে দেখব আজকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সকলকে স্বাগত। আমাদের যাত্রা শুরু হয় ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে। এটি কিন্তু একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। ব্রিটিশ আর্কিটেক্ট ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স এটি কুইন ভিক্টোরিয়ার গোল্ডেন জুবিলি উপলক্ষে 1887 খ্রিস্টাব্দে এটিকে বানান। আজ আমাদের ট্রেন দুপুর 12টায়, জনশতাব্দী এক্সপ্রেস। দিনটা ছিল রবিবার। আজকে ট্রেন ধরার তাড়া না থাকলে কিন্তু সিএসটি স্টেশনের ভেতরটা নিশ্চয়ই ঘুরে দেখতাম। বাট এনিওয়ে, অন্য কোনো দিন নিশ্চয়ই আপনাদেরকে ভেতরটা ভালো করে ঘুরে দেখাবো। ভিক্টোরিয়ান আর গথিক স্টাইলে তৈরি করা ওই আর্কিটেকচার সত্যিই একটি অদ্ভুত দর্শনীয় স্থান। আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে স্টেশনে। 12071 জনশতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনটির লাস্ট ডেস্টিনেশন হিঙ্গোলি। দিনটা ছিল রবিবার আর ট্রেনটা ছাড়বে দুপুর 12টায়। আমরা সব সকালবেলার খাবার দাবার সাথে নিয়েই এসেছি, কেননা আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে 6টা সাড়ে 6টা বেজে যাবে। 366 কিলোমিটারের ডিস্টেন্স মোট মুম্বাই থেকে ঔরঙ্গাবাদের। দাক্ষিণাত্য মালভূমির এই গ্রীষ্মকালীন রূপ কিন্তু বেশ শুষ্ক, আর চারদিকটা দেখতেই পাচ্ছেন কেমন একটু রুক্ষ হয়ে গেছে। যদিও এখনও সম্পূর্ণভাবে গ্রীষ্মকাল শুরু হয়নি বলেই অনেকটাই সবুজ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমার মনে আছে একবার অনেক আগে আমরা কোলাপুরের দিকে গেছিলাম, আর সেই সময় ছিল ওই ধরুন এপ্রিল মে, আর চারদিকটা মানে বাইরের চারদিকটা ওই সময় এতটাই শুকনো, এতটাই রুক্ষ যে চোখ যেন মনে হচ্ছিল সূর্যের তাপে ঝলসে যাচ্ছে। শুধু বাইরের দিকে তাকিয়েই এটা মনে হচ্ছিল। যাই হোক, আমরা বেশ মাঠ প্রান্তর পেরোতে পেরোতে এখন চলেছি। ট্রেনের ভেতরে কিছু ছোট ছোট দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার মানুষজন কিন্তু খুব ভালো। বেশ গল্প করতে করতে আমাদের সময়টা ভালোই কাটছিল। আর ওই যে দূরে, ওটা হচ্ছে দৌলতাবাদ ফোর্ট। হ্যাঁ, আমরা প্রায় ঔরঙ্গাবাদের কাছাকাছি পৌঁছে গেছি। আর এই দৌলতাবাদ ফোর্টের কিন্তু একটা দারুণ হিস্ট্রি আছে। যদিও এইবারের ট্রিপে আমরা দৌলতাবাদ ফোর্টে ওঠার বা যাওয়ার ভেতরে যাওয়া, এই দৌলতাবাদ ফোর্ট যা আগে দেবগিরি নামেও পরিচিত ছিল, এটা ওই 11শো শতাব্দীতে নির্মিত হয়েছিল। এক সত্যিই অপরাজেয় দুর্গ। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে ঔরঙ্গাবাদ। সত্যিই এক ইতিহাসের শহর। নেমেই আমরা এবার স্টেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ব। আর আমরা অলরেডি এমএমটিতে আমাদের হোটেলটা প্রি বুক করে রেখেছিলাম। তো আমরা জাস্ট খুব কাছেই থাকবো স্টেশন থেকে, বেশি দূরে নয়। তো মোটামুটি একটা অটো বা একটা গাড়ি যাই পাওয়া যায় সেটা নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ব। আর স্টেশনটা দেখছেন, ঠিক ওই অজন্তা কেভের যে আদলগুলো, সেই আদলে এই স্টেশনটা কিন্তু রেনোভেট করা হয়েছে। বাইরের টেম্পারেচার কিন্তু খুবই মনোরম, একদমই গরম নয়, খুবই সুন্দর। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে বলতে বলতেই। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘরগুলো, কি সুন্দর না? প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্নই রাখা ছিল সব কিছু। আর এবারে আমরা চলে এসেছি আমাদের ডিনার করতে। আমরা ডিনার করেছিলাম ঔরঙ্গাবাদেই, হোটেল থেকে একেবারেই কাছে একটা হোটেলে। আর একটু আর্লি ডিনারই করব আমরা, কেননা আমাদের কালকে ভোরেই কিন্তু আমরা চলে যাচ্ছি কৃষ্ণেশ্বর মন্দিরে। আমরা বেশ ভোর ভোর বেরোবো বলে বেশ তাড়াতাড়ি আমরা স্টেশন থেকে নেমে একটু ফ্রেশ হয়ে, হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এসেছি রেস্টুরেন্টটাতে। আর রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। এখানে কিন্তু লাইভ ক্যারাওকেও ছিল, লাইভ মিউজিক একজন পারফর্ম করছিলেন। তো আমরা সেটা শুনতে শুনতে বসে পড়লাম। আর চটপট অর্ডার দিয়ে কিছু রুটি, তরকারি ইত্যাদি খেয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি আবার হোটেলের দিকে ফিরে এলাম।
খুব ভোর ভোর বেরিয়ে পড়েছি। আজ দিনটা সোমবার, মহাদেবের দিন। আর আমরা একদম এক্সপেক্ট করিনি যে সকালের বেলাটা এতটা ঠান্ডা হবে। আমরা গাড়ি অলরেডি বুক করে রেখেছিলাম আর আমরা এখন ঠিক মন্দির চত্বরের সামনেই দাঁড়িয়ে আছি। ওই দূরে দেখতে পাচ্ছেন মন্দিরের শ্রাইন। এই আমরা চলে এলাম মন্দিরের ভেতরে। লাইন আমাদেরকে সেরকমভাবে দিতে হয়নি। এত ভোরে আসার মেনলি দুটো কারণ। এক, আমরা ব্রহ্ম মুহূর্তে মহাদেবের অভিষেক করতে চেয়েছিলাম, এটা আমাদের মনের ইচ্ছা ছিল সকলেরই। আর দ্বিতীয়, এই রোদটা যখন উঠে যাবে আমরা একটু ভয় পাচ্ছিলাম যে হয়তো প্রচণ্ড গরম হবে। সেই গরমটাকেই মেনলি অ্যাভয়েড করার জন্য এত ভোর ভোর বেরিয়ে পড়া। আর যেহেতু আমরা দিন বলতে একটা দিনই পাচ্ছি মাঝে, মানে আমাদের ট্রিপটা হচ্ছে রবিবারে ট্রেন ধরা, সোমবার দিন ঔরঙ্গাবাদটা পুরো ঘুরে দেখা, আর মঙ্গলবারেই আবার ফিরে যাওয়ার ট্রেন। তো আমরা সোমবারটাকে ফুললি ইউজ করতে চেয়েছিলাম, সেই জন্যই এরকম প্ল্যানিং। আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের মন্দির। কিছু রিকনস্ট্রাকশনের কাজ চলছে বলে ওরা বাঁশ বেঁধে রেখেছে। আমাদেরকে কিন্তু একদমই বেশি লাইন দিতে হয়নি। আমরা প্রায় মন্দিরের কাছাকাছিই চলে এসেছি, গর্ভগৃহের কাছাকাছি। আর এই মন্দিরের একটা খুব স্পেশাল ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কোনো পুরুষকে কিন্তু এখানে খালি গায়ে অর্থাৎ বেয়ার চেস্টে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। ইলোরা ঘুরতে এসছি, বিশ্বেশ্বর মন্দির ঘোরা হয়ে গেছে। মন্দিরে খুব সকাল সকাল আমরা পৌঁছেছি এবং আমাদের পৌঁছে যাওয়ার জন্য সকালবেলায় ভোরবেলায় পৌঁছে যাওয়ার জন্য আমরা খুবই ভালোভাবে ঠাকুরকে দর্শন এবং পূজা এবং জল ঢালা সবকিছু খুব সুন্দরভাবে সুচারুভাবে করতে পেরেছি। আপনারা যদি কেউ আসতে চান তাহলে ভোরের দিকেই আসবেন, তাহলে একদম ঠাকুরকে ছুঁয়ে ঠাকুরকে ভালোভাবে পূজা করতে পারবেন। আর তা না হলেই ভিড় হয়ে যাবে, বিরাট ভিড় হয়। আমরা বেশ খুব সুন্দর, আমাদের খুব হয়েছে। এখন ইলোরার গেটের কাছে এসে একটা দোকানে আমরা চা এবং পোহা খাচ্ছি। চাটি বেশ গুড়ের চা, বেশ মিষ্টি মধুর চা, বেশ ভালো গুড়ের চা। ভালো গুড়ের চাটা খুব ভালো লাগলো। আর আসার আগে আমরা যেটুকু দেখলাম, আমাদের ঔরঙ্গাবাদ শহরটা আমার মনে হয় না বুঝতে পারতাম না যে এত সুন্দর শহর ভারতবর্ষে এরকম ভাবে আরো কয়েকটা আছে, তার মধ্যে একটা ঔরঙ্গাবাদ শহর। হ্যাঁ, একদম এটা পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট খুবই ভালো, ওয়েল মেইনটেইনড, একদম ওয়েল মেইনটেইন। তারপরে আমরা শহর থেকে বেরিয়ে এসে আমরা একটি জিগজ্যাগ রাস্তা, পাহাড়ি রাস্তার উপর দিয়ে গেলাম অন্ধকারে। বেশ তারা তখনও তারা তারা ফুটেছে, প্রচুর তারা, মানে প্রচুর আমরা এত তারা দেখতে দেখতে এলাম। তারা চাঁদ পরিষ্কার, চাঁদ, এত গাছ গাছালি, খুব পুরনো গাছ, মানে পুরনো গুড়িগুলো প্রচুর মোটা মোটা গুড়ি। বেশের পাশ দিয়ে খুব সুন্দর ভাবে এলাম। আমরা এবার কিলোতে ঢুকবো, তারপর আপনাদের আবার জানাবো। হ্যাঁ, একদম। আমরা এখন একটু হালকা চা জল খেয়ে নিচ্ছি, কেননা অনেক ভোরে বেরিয়েছি। সবার রাতে তাড়াতাড়ি অবশ্য শো হয়েছিল, যাই হোক, কিন্তু সকাল সকাল ওঠা, প্রায় এই ভোর 4টে নাগাদও আমরা উঠেই গেছি, দিয়ে চলে এসেছি। এখন বাজছে সকাল 7টা আর আমরা চা খেলাম। এখন পোহা খাওয়া হচ্ছে। এই যে এই গ্রামটার নাম কি? গ্রাম ভেরুর। ভেরুর। আচ্ছা, মন্দির যে গ্রামটাতে আছে সেই গ্রামটির নাম হচ্ছে ভেরুর। ভেরুর, ওকে, তো ঠিক আছে, আমরা আপনাদেরকে এক্ষুনি আবার জয়েন করছি। কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের থেকে জাস্ট 500 মিটারের দূরত্বেই অবস্থিত এই ইলোরা কেভস। আমরা চলে এসেছি, এখনও বেশ ভোর ভোর।
এইবার সূর্য জাস্ট ফুটবে। এখন প্রায় 6:30 বাজছে আর সূর্য ফুটে উঠেছে। প্রথম সূর্যের আলো পড়ছে এই পাথরে খোদাই করা মন্দিরের ওপর। ঠিক আমরা দাঁড়িয়ে কেভ নাম্বার 16-এর সামনে, অর্থাৎ দ্য ফেমাস কৈলাস টেম্পল। এই ইলোরা কেভ সমগ্র বিশ্বে পরিচিত তার 34টি চিত্তাকর্ষক রক কাট মন্দিরের জন্য। এখানে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের বিভিন্ন রকমের স্কাল্পচার্স খুঁজে পাওয়া যায়। এ সত্যিই এক অদ্ভুত মেলবন্ধন। প্রায় 2 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই গুহাগুলো 6ষ্ঠ থেকে 10ম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। দেখতে দেখতে সত্যিই যেন গায়ে কাঁটা দিয়ে উঠছিল। মানে কিভাবে, এটা কিভাবে সম্ভব? মানুষের পক্ষে এটা সম্ভব আদেও? একটা পাথরকে ওপর থেকে শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে কাটতে কাটতে নামা এবং তারই মধ্যে এত সুন্দর একটা মন্দির তৈরি করে দেওয়া, এ তো বিস্ময়, এ তো আশ্চর্য। মানে ভেবে দেখুন, হঠাৎ করে কোনো একদল মানুষের বা সেইকালীন রাজার মনে হলো যে আচ্ছা, এই পাহাড়ের ভেতরে একটা মন্দির লুকিয়ে আছে, চলো বাকি পাথরগুলোকে বের করে দিয়ে মন্দিরটাকে বের করে নিয়ে আসি। ঠিক এই রকমই একটা পাগলাটে চিন্তাভাবনা না হলে এই রকম একটা কাজের উদ্যোগী হওয়া এ সত্যিই সম্ভব হতো না। আর এই মন্দিরটা ঘুরে দেখতে দেখতে একবার এটাও মনে হচ্ছিল যে হঠাৎ যদি এই যারা লেবার ছিল বা যারা আর্কিটেক্ট ছিল এখানকার বা যারা কাজ করছিল, তাদের যদি হঠাৎ একদিন মনে হতো যে না, আর পারছি না, আর ভালো লাগছে না, ছেড়ে দিই, আর দরকার নেই বাবা, তাহলে কিন্তু আমরা সত্যিই বঞ্চিত থেকে যেতাম এক বিস্ময়কে চাক্ষুষ করার থেকে। সনাতন ধর্মের 33 কোটি দেবতার মধ্যে কেউই বাদ যায়নি এখানে। বিভিন্ন পৌরাণিক আখ্যান, গাথা, উপনিষদের গল্প, সমস্ত কিছু এইসব দেওয়ালে খোদিত আছে। এই যে এই দেওয়ালটিতে কিন্তু মহাভারত অঙ্কিত আছে। ভুল বললাম, অঙ্কিত নয়, খোদিত আছে। এই কেভগুলির রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের দায়িত্ব কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। এছাড়াও মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ এমটিডিসির পর্যটকদের কিন্তু সুবিধার্থে বিভিন্ন রকমের পরিষেবা এখানে দেন। ইলোরা গুহার এই অন্যতম আকর্ষণ কৈলাস মন্দির। এটি কেভ নাম্বার 16 নামেও পরিচিত। জাস্ট একটা পাথর থেকে খোদাই করা মন্দিরটা বিশ্বের সর্ববৃহৎ একক শৈলকাঠ স্থাপত্য। এটার উচ্চতা প্রায় 32 মিটার হবে। আর ধরে নিন ওই 4 লক্ষ টন পাথরকে কেটে সরানো হয়েছিল এই মন্দিরটাকে বানানোর জন্য। হঠাৎ করে একটা কাঠবিড়ালিকে দেখতে পেলাম। এখানে অনেক কাঠবিড়ালি। এ আবার একটু যেন আমাদের সাথে খেলায় মেতে উঠেছিল। ওই যে দেখুন কেমন খাবারের খোঁজ করছে, আবার মানুষেরও কাছে চলে আসছে। ভয় নেই কিন্তু ওর একদম। এখানে এলে সত্যিই সময়ের স্রোতে পিছিয়ে যেতে হয়। প্রাচীন ভারতের স্থাপত্য, সংস্কৃতির মহিমা এখানে এত সুন্দর করে অনুভব করলাম, তা বলার নয়। আপনাকে সত্যিই এখানে আসলে মুগ্ধ হতে হবে প্রাচীন শিল্পীদের দক্ষতা আর সৃজনশীলতা দেখে। ইলোরা থেকে আমরা এবার চলেছি বিবি কা মকবরার উদ্দেশ্যে। এটাকে তাজ অফ দ্য ডেকানও বলা হয়। চলুন তাহলে। ছত্রপতি সম্ভাজিনগরে অবস্থিত এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন বিবি কা মকবরা, অর্থাৎ দ্য তাজমহল অফ দ্য ডেকান। এটিকে মুঘল আর্কিটেকচারের এটি একটি অন্যতম নিদর্শন। এটিকে 1607 খ্রিস্টাব্দে বানানো হয়। মুঘল বাদশাহ ঔরঙ্গজেবের ছেলে প্রিন্স আজম শাহ তার স্ত্রী দিলরস বানু বেগমের উদ্দেশ্যে এটিকে বানান।
যদিও আমি এখনও অবধি তাজমহলকে চাক্ষুষ করে উঠতে পারিনি, তবে আমার সাথে যারা ছিলেন তারা সবাই কিন্তু একটা কথা বলছিলেন যে তাজমহলের যে গ্র্যান্ডুয়ার, তাজমহলের যে চার্ম, তার কাছে হয়তো অতটাও এটি নয়। অ্যান্ড স্বাভাবিক বলুন, কেননা পুরোটা তো এটা মার্বেল দিয়ে তৈরিই নয়। যাই হোক, ঘুরতে ঘুরতে এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ভদ্র মারুতি মন্দির। এটি একটি হনুমানজির মন্দির। আমরা এখন ভদ্র মারুতি মন্দিরে চলে এসেছি। এটি একটি অন্যতম দর্শনীয় স্থান। সম্ভাজিনগরে এলে আপনাকে এখানে কিন্তু আসতেই হবে। খুবই জাগ্রত একটি হনুমানজির মন্দির, এবং এর একটি সুন্দর বৈশিষ্ট্য আছে। ভেতরে অর্থাৎ গর্ভগৃহে হনুমানজির যে মূর্তিটি, সেটি কিন্তু শয়ন মুদ্রায় রয়েছে। মন্দির বেশ ফাঁকাই ছিল। আমাদের খুব সুন্দর দর্শন হলো, এবং দর্শনের পরে আমরা এখান থেকে প্রসাদও গ্রহণ করেছিলাম। পাশে একটি গ্রহরাজেরও মন্দির রাখা আছে, তো যারা সেখানে তেল দিতে চান তারা সেখানে তেল দেওয়ারও সমস্ত ব্যবস্থাই করা আছে। আমরা এবার প্রায় আমাদের ভ্লগটার শেষে চলে এসেছি। আজকের দিনটা কিন্তু দারুণ কেটেছে। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে শিবের মাথায় জল ঢেলে সারাদিন দারুণ দারুণ সব জায়গা ঘুরে এই মহারাষ্ট্রের আর মারাঠাদের গৌরব ইতিহাসকে সাক্ষী করে আমরা দারুণ কিছু স্মৃতি নিয়ে বাড়ি ফিরব। চললাম মুম্বাইয়ের পথে। আর আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে নতুন হন। অবশ্যই জানাবেন এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো আপনাদের। আমরা একই ট্রেনে আবার বাড়ি ফিরছি, অর্থাৎ জনশতাব্দী হিঙ্গোলি এক্সপ্রেস। সেই সুন্দর ডেকানের কিছু মুহূর্ত দেখতে দেখতে আমরা ফিরে চলেছি আমাদের ঘরের উদ্দেশ্যে। আপনাদের সাথে আবার দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো নতুন জায়গা, অন্য কোনো নতুন ব্লগে। আপনারা সকলে ভালো থাকবেন। আচ্ছা, মহারাষ্ট্রের আর কোন কোন জায়গা আপনারা দেখতে চান আমাদেরকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই সমস্ত জায়গা ঘুরে দেখতে এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে। পাশে থাকবেন, সকলকে ভালো রাখবেন, সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে।